রাইসা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কলেজ তো আবার বন্ধ দিয়ে দিল রাইসা, না? জি স্যার, কবে যে খুলবে আল্লাহই জানে। আহ স্যার স্যার, কালকে তো আমরা কলেজে গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট জমা দিতে। কোনো টিচার ছিল না, হারুন স্যার ছাড়া। তোমরা যাইবে তো? জানি না, জানলে না কলেজে যাইতাম। ইংলিশে অ্যাসাইনমেন্ট দিছে? জি স্যার, ইংলিশের অ্যাসাইনমেন্ট। আমি তো সেকেন্ড ইয়ার গেছে, তোমরাও গেছে দুনো ইয়ার? জি স্যার, সেকেন্ড ইয়ারের মেয়েরাও ছিল। সেকেন্ড ইয়ার দেখলাম গ্রুপে মেসেজ দিছে যে আমরা কলেজে যাবো অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। তাও অনেক পরে দেখছি। স- সকালে দেখলে হয়তো যাইতাম, তোমার সাথে দেখা হইতো। স্যার, আমাদের কলেজ কি জীবনে খুলবেই না? শিক্ষা প্রতিষ্ঠান। সরকার তো এমন অদ্ভুত সব সিদ্ধান্ত নিতেছে, দেশের সবকিছু চলতেছে, আন্দোলন ফান্দোলন মিটিং, খালি শিক্ষাই বন্ধ। শুধু পড়াশোনা করাইলেই শত সমস্যা হবে। আর যাক, সরকার যে চিন্তা করা সেটা তো মানতে হবে, না মানে তোর উপায় নেই। আচ্ছা এখন স্যার, যে রেও মিলটা করতে দিছিলেন ওটা একটা সমস্যা ছিল। বলো তো কি সমস্যা? স্যার, যে মূলধনে সবই হয়েছে, সব মিলছে অ্যান্সারের সাথে, খালি 1,000 টাকা কম আসে। 1,000 টাকা? জি স্যার, মনে হয় আমার ভুল হয়েছে। সব ঠিকঠাক লিখছিলা? স্যার, আমি আপনার পরে ক্লাস শেষ হলে ছবি দিব নে। আচ্ছা, তুমি আমার একটা ইমেজ পাঠাই দিও, আমি দেখে নেবো না। হ্যাঁ। ওই অঙ্কটা তো একটা আচ্ছা সলভ, স্যার। একটা সলভ কপি তো ক্লাসে দেওয়া ছিল, ওটার সাথে মিলাইছিলা? জি স্যার, ওটার সাথে মিলতেছে না, একটা একটা জিনিস খালি মূলধন। মূলধন কত লিখছো? ওটা মনে হয় 1,00,000 টাকা ছিল না মূলধন? না স্যার, মূলধন তো ছিল 1,30,000 আর আমার আছে 1,29,000। অ্যান্সারে ছিল 30, 1,30,000। 1,30,000 মানে পার্থক্যটা মূলধন বানানো হয়েছিল, তাই না? ওখানে তো মূলধন দেওয়া ছিল না জি আমাকে। স্যার, আমি আপনার দিয়ে দেবো নে, পরে আপনি আচ্ছা, দেখবেন। আমাকে দিও, আমি দেখবো না, দেখে মিলাই নিবো না। এটা তো এটা তো স্যার আমার, এটা তো সম্ভবত কয় তারিখের ক্লাসটা ছিল? এটা ছিল 24 তারিখের ক্লাস, স্যার তাই না? এটা বুধবারে, বুধবারে ক্লাস। হ্যাঁ, জি স্যার। বুধবার 24 তারিখের ক্লাস ছিল। আচ্ছা, স্যার, আমার তিনটা জিনিস জানার ছিল। বলো বুঝতেছি না ওই তিনটা জিনিস রেও মিলের। বলো বলো। স্যার, বইয়ের অঙ্ক করার সময় দেখি কি বরাদ্দকৃত বার্তা আর পরিপূরক, এই দুইটা জিনিস কি স্যার ডেবিট হবে ক্রেডিট হবে, আর এই দুইটা জিনিস কি এটা বুঝি না। আয় নাকি দায়? আচ্ছা, তুমি অঙ্ক অঙ্কের ইয়া থেকে না চিন্তা করে তুমি স্বাভাবিক তোমার ইয়া থেকে চিন্তা করে বলো, বরাদ্দ মানে কি? বরাদ্দ করা, বরাদ্দ করা কথাটা দ্বারা কি বোঝায়? যে কোনো কিছু পেয়েছি, না কোনো কিছু দিয়েছি? স্যার, মনে তো হচ্ছে দিয়েছি। দিয়েছি। জানি না আমি হ্যাঁ। ঠিক। না, এরকমই ব্যাপারটা। যদি তোমার বাবা বলে যে জান্নাতের জন্য একটা জামা বরাদ্দ করা হয়েছে, জান্নাতের জন্য জন্য হলে বোঝা যাবে আমি পেয়েছি। আর তুমি যদি বলো যে অমুকের জন্য একটা বরাদ্দ করা হলো, তার মানে তুমি এটা দিলে তাকে, তাই না? ব্যাপারটা এরকম না? জি স্যার, বরাদ্দকৃত এরকমই। বার্তা, এই বরাদ্দকৃত বার্তা বলতে বোঝায় যে বার্তাটা আমরা প্রদান করেছি, মানে কারবার, আমরা বলতে কারবার, কারবার এই বার্তাটা কাউকে প্রদান করেছে, দিয়েছে, এটা হলো বরাদ্দ, বরাদ্দ করা। তার মানে বরাদ্দকৃত বার্তা বলতে এখানে বোঝানো হবে প্রদত্ত বার্তা, বার্তা প্রদান, বার্তা দেওয়া। ঠিক আছে? তো তোমার নিশ্চয় মনে আছে যে আচ্ছা স্যার, এটা প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা, মঞ্জুরকৃত বার্তা, বরাদ্দকৃত বার্তা, প্রদত্ত বার্তা, তিনটা এক কথা। হুম। তো বার্তা যদি দিয়ে থাকি তাহলে এটা আমার জন্য কি হলো? একটা খরচ, একটা ব্যয়, মানে ছাড় দেওয়া, প্রদান করা আমার জন্য একটা ব্যয় হয়ে গেল। তো ব্যয় হইলে এটা কোথায় লিখবো? আমরা ডেবিট দিকে লিখবো। ঠিক আছে? তাহলে বার্তার বিষয়টা জি বুঝতে স্যার, পেরেছো? এটা বুঝছি। আচ্ছা, তার আরেকটা কি বলছিলে জানি? জি স্যার, তার একটা ছিল পরিপূরক। পরিপূরক। পরিপূরক শুধু পরিপূরক, সাথে আরো কিছু কথা আছে না?
না স্যার, শুধু এটাই ছিল লেখা বইয়ে। শুধু এটা তো থাকার কথা না, হয় পরিপূরক তহবিল, না হয় পরিপূরক খরচ, এরকম থাকার কথা। মানে পরিপূরকের সাথে আরেকটা শব্দ থাকার কথা সাথে। না স্যার, এগুলি তো পাইনি, মানে হয়তো ছিল, আমি দেখিনি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সোহাগী কালকে আচ্ছা স্যার, পরিপূরকের সাথে অন্যান্য জি শব্দ স্যার। থাকলে ওটা আলাদা? পরিপূরক একটা শব্দ থাকবে, হয় পরিপূরক তহবিল, না হয় পরিপূরক খরচ। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আগে পরিপূরক জিনিসটা তুমি এটা জানো, পরিপূরক জিনিসটা কি? পরিপূরক মানে হচ্ছে বিকল্প জিনিস। এটার জন্য এটার বিকল্প এইটা, এটার বিকল্প। যেমন মনে করো, তুমি যদি খেয়াল করে দেখো যে বাজারে মানে দুইটা একই কাজ করে, বাট একটার বিকল্প আরেকটা। আমরা যখন ওষুধের দোকানে যাই, হ্যাঁ, ওষুধের দোকানে গেলে একটা ওষুধের নাম হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল আমরা সাধারণত জ্বর হইলে বা ব্যথা হইলে আমরা খেয়ে থাকি, তাই না? তো এটা কোন দোকানে, যেমন কোন কোম্পানি বানাইছে নাপা নামে, আবার কোন কোম্পানি এটা হলো এইস, আবার কেউ বলে এটা, কেউ অন্য নামেও লেখে। আচ্ছা, এটা আমি আর একটু সহজ জায়গায় যদি যাই, ধরো হঠাৎ করে বাজারে চিনির দাম অনেক বেড়ে গেল, চিনির দাম অনেক বেড়ে গেল। এখন তুমি রেগুলার শরবত খাইবা, চিনির দাম খুব বেশি বেড়ে যাওয়ার পরে তুমি বিকল্প কি দিয়ে শরবত খেতে পারো, যেটা দাম কম আছে এরকম, বাকিগুলো দাম ঠিক আছে, শুধু চিনির দামটি বাজারে অনেক বেড়ে। গুড়। হ্যাঁ, গুড় দিয়ে খাওয়া যেতে পারে। চিনির বিকল্প কি গুড় হইতে পারে নাকি? তোমার কথা বুঝতে জি পারতেছো? স্যার। তাহলে জি স্যার। চিনির যদি প্রয়োজন, অথবা চিনির বিকল্প যে কাজটা দিয়ে সারা হয়, সেটা চিনির পরিপূরক হলো গুড়। চিনির পরিপূরক হচ্ছে কি? গুড়। যেমন অনেক সময় তোমরা মেয়েরা যদি ওই কি বলে টকের জাতীয় কিছু কাজ করতে চাও, দেখে গেলো তেঁতুলা, সয়া সস দিলে, কি জানি ভিনেগার দিলে টক হয়, আর ঘরে ভিনেগার নেই, তেঁতুল আছে, তেঁতুলের একটু পানি দাও, এরকম হয় না? জি স্যার। জি স্যার, বুঝছি। মানে একটা পরিপূরক। আর তারপর স্যার, এখন কারবারের মধ্যে এটা কি কাজ লাগলো? কারবারের মধ্যে হচ্ছে যে সাধারণত দীর্ঘমেয়াদী যদি কোনো দায় থাকে, দীর্ঘমেয়াদী দায়, যেমন ব্যাংকের থেকে লোন নিলাম বাড়ি বন্ধক দিয়া, অথবা জমিন বন্ধক দিয়া ব্যাংক থেকে লোন লওয়া হলো, এই লোনগুলা যদি বন্ধকি লোন হয়, যে ঋণের পাশে দেখবা লেখা আছে 8%, 10%, 15%, 12%, অর্থাৎ যার পাশে সুদের হার লেখা থাকে, এগুলা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায়টা তো একসময় পরিশোধ করতে হবে, তাই না? দায় কি সারা জীবন রাখা যাবে? দায় কি করতে হবে? পরিশোধ করতে হবে। এই দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার জন্য কারবার আস্তে আস্তে করে একটা ফান্ড তৈরি করে, মানে দায়ের বিপরীতে আরেকটা ফান্ড তৈরি করে, তার নিট লাভ থেকে বা তার আয় থেকে টাকা জমায় জমায় একটা ফান্ড তৈরি করে। এই ফান্ডের উদ্দেশ্যটা কি? ওই দীর্ঘমেয়াদী দায়টা সে পরিশোধ করবে। দীর্ঘমেয়াদী দায়টা সে কি করবে? পরিশোধ করবে। পরিশোধ। পরিশোধের জন্য সে আরেকটা ফান্ড তৈরি করলো, তহবিল তৈরি করলো, যে তহবিলের নাম হচ্ছে পরিপূরক তহবিল। তো যদি পরিপূরক তহবিল হয়, এটা দায়ের জন্য তৈরি করা হয়। এটা হচ্ছে তোমার দায়, মানে দায় পাশে দায়। এটা হলো মালিকানা, তো মানে মালিকদের টাকা থেকে, মালিকের যে টাকাটা পাওয়ার কথা ছিল, সে লাভের টাকা পুরোটা না উঠাইয়া কিছু কিছু টাকা জমাইয়া একটা ফান্ড তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? যাতে দায় পরিশোধ করতে পারে। হ্যাঁ, তো এটা মালিকানা তহবিলের একটা অংশ, এটা দায় পাশ ক্রেডিট দিকে যাবে। তো ঠিক যেমন একটার বিকল্প আরেকটা তৈরি করা হয়েছে, এটা এই শব্দটার নাম হলো পরিপূরক শব্দ। এরকম যদি কোনো পরিপূরক খরচ থাকে, পরিপূরক খরচ কিরকম খরচ হতে পারে? ধরো আমরা কি বলে যে একটা যদি, অনেক সময় দেখবো তোমাদের ঘরে যে একটা কাজের বুয়া রাখলে তার বেতন দেওয়া লাগে 5,000 টাকা বা 3,000 টাকা। তুমি চিন্তা করলা কাজের বুয়ার বেতন না রাখা ছোটো বুয়া রাখি, মানে একদিন কাজ করলে 20 টাকা দিব, ঠিক আছে? তাহলে কাজের বুয়া যে কাজটা করতো, ছোটো বুয়া এই কাজটাই করে, বাট তার বেতনটা কি প্রতিদিন দিয়ে দিব, বা একদিন কাজ করলে 100 টাকা দিব। আর কাজের বুয়া পার্মানেন্ট রাখলে বেতন 5,000 দেওয়া লাগবে। তাহলে কাজের বুয়ার বেতনের পরিপূরক হলো ছোট বুয়ার খরচ,
মানে ছোট বুয়ার বেতন, তাই না? মানে একটা পরিপূরক যদি আরেকটা খরচ করি, একটা এগেইনস্টে যদি অন্য একটা খরচ করি, তাহলে ওই খরচ হলো পরিপূরক খরচ। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, মানে এটা একটা খরচ, ব্যয়। পরিপূরক খরচ হইলে ব্যয়, তাহলে ডেবিট। আর পরিপূরক তহবিল হইলে ক্রেডিট। পরিপূরক তহবিল হইলে এটা মালিকানা সত্ত্ব, আর পরিপূরক খরচ হলে ডেবিট হবে। ও আচ্ছা। ঠিক আছে? শুধু পরিপূরক হইলে ডেবিট হবে এরকম নয়। দেখ পরিপূরক এই জন্য বলছি যে পরিপূরকের সাথে আরেকটা শব্দ থাকার কথা আছে হয়তো, বুঝছো? জি স্যার, যদি দেয় তাহলে মনে হয় ভুল করছে বইয়ে। হতে পারে। তোমার যে অঙ্কের নাম্বারটা থাকে আমাকে বলতে পারো, আমি দেখে তোমাকে বলতে পারবো। ওদের আচ্ছা ক্লাস স্যার, আমি দেখবো নি। ক্লাসে তো বাকিরা কেউ আসতেছে না, ব্যাপারটা কি আজকে? কি সবাই হরতাল পালন করতেছে নাকি ঘরে বসে টিভিতে হরতাল দেখতেছে? হরতাল তো স্যার ওদেরটা কেউ মানে না। তারপরে তো আজকে ভালো, সবার মানা উচিত, তারপরে তো আজকে ভালো, ইমানি দায়িত্ব। আজকে ভালো হরতাল হয়েছে যে রাস্তায় গাড়ি টাড়ি নাই দেখলাম। অন্যান্য হরতালে তো গাড়ি থাকে, আজকে তো গাড়ি অনেক কম। যাই স্যার হোক, আমাদের কলেজ কি রোজার পরে খুলবে? সরকার যখন অনুমতি দেয়, যখন সরকার সারা দেশ খুলবে তখন আমাদের কলেজও খুলবে। তো এখনো পর্যন্ত যেটা দেখলাম তথ্য, যেগুলো স্যার আমাদের কি পরীক্ষা 23 হবে না? জি সময় তুমি স্যার। করতে আইলা, সময় এত পরে খাইলা, কইছিলা তুমি? স্যার ওই যে আমি কয়েকদিন ক্লাস করি নাই। কেন করো নাই কেন, কারণ কি? স্যার ওই যে অসুস্থ ছিলাম একটু। ঘরে বসে ক্লাস করবা, হেও যদি অসুস্থতার কারণে ক্লাস না করো তাইলে কি আর হয়? কলেজ যাওয়া লাগে না, ঘরে বসে বসে করবা, খাটে শুয়ে করতে পারো। চাইলে খাটে শুয়ে শুয়ে সময় বসে বসে তুমি ক্লাস করতে পারো। জি স্যার। স্যার এমনিই তো করে সবাই। তাইলে আর অসুখের এই জন্য করি না, মিস করে লাভ কি? করি না, আমি ভালো স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখো। আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, আজকে অঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তোমাদের সাথে। এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে ভুল সংশোধনী শিখাবো। ভুল সংশোধনী মানে ভুল শিখাবো, ভুলের বিষয়, ভুল কিভাবে হয়, ভুল কিভাবে ধরতে হয়। হ্যাঁ, যাক আজকে যেটা আলোচনা জি করব স্যার। সেটা হচ্ছে রেওয়া মিলের আর একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, সেটা খেয়াল করে দেখো। তোমাদের সামনে একটা উদ্দীপক আমি রেখেছি। উদ্দীপক হচ্ছে রাইসা অ্যান্ড ব্রাদার্সের 2020 সালের, যদি আমাদের রাইসার সাথে কমন পড়ে গেল নামটা, রাইসা অ্যান্ড ব্রাদার্স আমার নামের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে তার কারবারের খতিয়ান উদ্ধৃতিগুলো নিম্নরূপ। মূলধন 1 লাখ টাকা। সোহাগী বলতো যে মূলধনটা কোথায় যাবে? ক্রেডিটে, এটা কোন ধরনের হিসাব? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। ভেরি গুড। উত্তোলন আছে 5,000 টাকা। সময় কত? উত্তোলন কোন দিকে লিখবা? সময়া জি স্যার। বলো, উত্তোলন কোন দিকে লিখবা রেওয়া মিলের? তুমি কি রেওয়া মিলের একটা ক্লাসও করো নাই? না স্যার। আহারে, এত সহজ একটা অঙ্ক। স্যার আমি বলি, হ্যাঁ তুমি বলো, বলো সোহাগী, বলো দেখি। স্যার ডেবিটে যাবে উত্তোলন। হ্যাঁ, ডেবিটে যাবে। কল কবজা এটা স্থায়ী সম্পদ, এটাও ডেবিটে যাবে। রাইসা বলো, প্রারম্ভিক মজুত পণ্য এটা কোন ধরনের হিসাব? স্যার কি বললেন বুঝলাম না। প্রারম্ভিক মজুত পণ্য, নেট প্রবলেম হইতেছে। প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, এটা কোন ধরনের হিসাব? প্রারম্ভিক মজুত পণ্য হবে আহ সেটা চলতি সম্পদ। চলতি সম্পদ, হ্যাঁ হতে পারে, তোমরা তোমরা বললে তো হতে পারে। এখন তো তোমাদের সদস্য এখানে কম। না স্যার, সরি সরি সরি, এটা প্রত্যক্ষ ব্যয় হবে, ভুলে গেছি। হ্যাঁ, প্রত্যক্ষ ব্যয় হবে, এই জন্য মনে রাখতে হবে, সাবধানে বলতে হবে। তাদের মজুত পণ্য প্রত্যক্ষ ব্যয়, এটা যাবে রেওয়া মিলের ডেবিট দিকে।
হাতে নগদ এটা কোন ধরনের হিসাব একজনে বলো দেখি। স্যার এটা চলতি সম্পদ। এটা চলতি সম্পদ, এটা আমরা ডেবিট দিকে যাবে। প্রদেয় হিসাব এটা হচ্ছে দায়, কোন ধরনের দায়? ক্রেডিট দিকে হবে। কোন ধরনের দায়? দায় চলতি দায় না স্থায়ী দায়, মানে দীর্ঘমেয়াদী দায় কোনটা? চলতি দায়। চলতি দায়, ভেরি গুড, এটা চলতি দায়। সমাপনী মজুদ পণ্য কোন ধরনের হিসাব? চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ, ভেরি গুড। সমাপনী মজুদ পণ্য হচ্ছে চলতি সম্পদ। বিক্রয় এটা কোন ধরনের হিসাব? এটা হবে আয়, ক্রেডিট দিকে যাবে আয়। হ্যাঁ, এটা হচ্ছে আয় সোহাগী, হ্যাঁ ক্রেডিট দিকে যাবে। প্রাপ্য হিসাব এটা হচ্ছে কোন ধরনের সম্পদ, হিসাব? কি কেমন সম্পদ? ডেবিট কেমন সম্পদ? চলতি সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত দায়। স্যার এটা দায়। এটা চলতি দায়। পণ্য ক্রয় পণ্য ব্যয়। ক্রয় হবে হচ্ছে ডেবিট, এটা হলো ডেবিট এবং ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। হ্যাঁ, ব্যয়টা একবার স্পষ্ট করে বলবো, প্রত্যক্ষ ব্যয়। ঋণের শোধ এটা কি? ঋণের শোধটা কি? ঋণের সুদ। স্যার এটা আয়। ঋণের শোধ হচ্ছে আয়। ঋণের শোধ হচ্ছে কি? আয়। সোহাগী, আয়, ক্রেডিট আয়। হবে। ঋণের শোধ হবে আয়। আচ্ছা আগে বললো তো তুমি ঋণের শোধ বলতে জিনিসটা, ঋণের শোধ বলতে কি বুঝো, মানে কি? স্যার মানে ঋণের উপর যে সুদটা পাচ্ছি। ঋণের উপর শোধ পাওয়া যায়, তাই না? আমি ব্যাংক থেকে ঋণ নিলাম মনে করো 5 লাখ টাকা, তারপরে বছর বছরের ক্ষেত্রে 10,000 টাকা শোধ পাই, নাকি এরকম না? জি স্যার। এরকম। স্যার জি না। রাইসা, শাস্তি স্যার আমি বলি, শাস্তি না স্যার আমি তো বলতেছি মানে বলো। আমি যে ব্যাংক থেকে লোন নিলাম ওটা হ্যাঁ, পরিশোধ করার সময় যে সুদটা তাই পাবো ওইটা হইলো। ঋণ নিলে ঋণে থেকে শোধ হ্যাঁ। পাওয়া যায়, তোমার শোধ দিবে, ঋণও দিবে, তোমার আবার বছর শোধও দিবে, তাই না? না স্যার সুদ তো আমি দিব ব্যাংক থেকে। স্যার আমি যেটা বলছি এটা হয়নি। কেমনে হয়? শোধ পাওয়া যায় কেমনে ঋণ নিলে পরে? ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক আবার আমার শোধ দিবে, না আমি ব্যাংকে সুদ দিব? না স্যার মানে ঋণটা আমি পরিশোধ করার সময় যে সুদটা পাবো ওইটা। ঋণ পরিশোধ করার সময় আর যখনই হোক, ঋণ পরিশোধ করার সময় হোক, আগে হোক পরে হোক, ঋণ নিলে শোধ তুমি দিবে না তোমাকে দিবে? আমি দিব। তুমি দিবা। অর্থাৎ তুমি কারো কাছ থেকে ঋণ নাও, ঋণ নেওয়ার পরে সে তোমার সুদ দিবে না, না তুমি তাকে সুদ দিবা? স্যার আমি দিব। আমি তাকে সুদ তুমি দিব। তাকে সুদ দিবা। অর্থাৎ ঋণের শোধ কখন আয় হতে পারে না, এটা হচ্ছে ব্যয়। ঋণের শোধ দেওয়া হয়। ঋণের শোধ কারবারের জন্য একটা খরচ, এটা অপরিচালন ব্যয়। ঋণের শোধ হচ্ছে কারবারের একটা অপরিচালন ব্যয়। অর্থাৎ কারো কাছ থেকে যদি কারবার ঋণ নেয় তাহলে কারবার তাকে শোধ দিবে, কারবার এখানে শোধ পাবে না। কারবার শোধ পাবে কিসের? বিনিয়োগের। যদি কারবার কোথাও টাকা বিনিয়োগ করে তার বিনিয়োগকৃত টাকার উপর সে শোধ পাবে, ওইটা কারবারের জন্য আয়। কিন্তু কারবার যদি কারো কাছ থেকে ঋণ নেয় সে ঋণের উপর তাকে শোধ দিতে হবে, এটা তার জন্য খরচ, কারবারের জন্য খরচ। হ্যাঁ, এটা বলা হয় অপরিচালন ব্যয়। অপরিচালন আর পরিচালনার ব্যাপারটা পরে আমি আলোচনা করব। এটা জেনে রাখো, এটা কারবারের জন্য খরচ বা ব্যয়। খরচ বা ব্যয় হলে কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। সুতরাং ঋণের সুদ হচ্ছে বলে ডেবিট। স্যার মজুদ কি? সরি, প্রারম্ভিক মজুদ পণ্য প্রত্যক্ষ হিসাব। প্রারম্ভিক মজুদ পণ্য প্রত্যক্ষ খরচ মানে পরিচালন খরচ। মানে তোমার ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ আর পরোক্ষ। পরোক্ষ ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, একটা পরিচালন একটা অপরিচালন। পরিচালন আর অপরিচালন, হ্যাঁ, যেগুলো কারবার পরিচালনায় সরাসরি জড়িত আর কি, কারবার সাথে কারবার পরিচালনায় যেগুলো যে ব্যয়গুলো করা হয়ে থাকে পরিচালনার জন্য, আর যে ব্যয়গুলো কারবারের সাথে রিলেটেড না বা কারবার পরিচালনা করলেও খরচ করতে হয়, না করলেও করতে হয়। যেমন মনে করো তুমি ঋণ ওগুলো নিলে, পরোক্ষ বা অপরিচালক। তুমি ঋণ নিলে কারবার বন্ধ হলেও শোধ দিতে হবে। জি স্যার। কারবার চললেও শোধ দিতে হবে, না চললেও কি
সুদ দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, মানে কারবার পরিচালনার সাথে এটার রিলেশন ওইরকম নেই। হ্যাঁ, তুমি ঋণ নিয়েছো কারবারের জন্য, এবার সুদ তোমাকে দিতে হবে। কিছু ব্যয় আছে যে কারবার চললে আমরা এই খরচগুলো হবে, কারবার পরিচালনা করলে খরচগুলো হবে, কারবার পরিচালনা না করলে খরচগুলো হবে না। হ্যাঁ, অর্থাৎ যেগুলো কারবারের সাথে কোনো সরাসরি কোনো রিলেশন নেই, কারবার পরিচালনা যেগুলো অংশগ্রহণ নেই, এরকম ব্যয়গুলো হচ্ছে অপরিচালন ব্যয়। যাই হোক, ঋণের সুদ হচ্ছে একটা অপরিচালন ব্যয়। ঋণের সুদ হচ্ছে কারবার অপরিচালন একটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। বকেয়া ভাড়া এটা কি হবে? বকেয়া এটা ভাড়া ক্রেডিট ক্রেডিট। হবে। ক্রেডিট হবে। কেন ক্রেডিট। ক্রেডিট হবে? এটা কোন ধরনের হিসাব? এটা বকেয়া ব্যয়। বকেয়া ব্যয়। হ্যাঁ, বকেয়া ব্যয়। বকেয়া ভাড়া তো দায় হয়ে না স্যার? বলো হয় কিনা তুমি বলো। জি স্যার, বকেয়া ভাড়া তো দায়, কারণ আমার মানে হচ্ছে আমি ওটা এখনো দেইনি, আমি ভবিষ্যতে দিব, এটা আমার দিব। দিতে হবে, তো এটা দায় না? অবশ্যই এটা দায়, এটা কারবারের জন্য একটা দায়। ফাইন, এটা চলতি দায়। জি বকেয়া স্যার। ভাড়া মানে ভাড়াটা এখনো পরিশোধ করিনি, আমাকে পরিশোধ করতে হবে, এই কারণে এটা হচ্ছে কারবারের জন্য দায়। ঠিক আছে? তাহলে স্যার এটা ডেবিট হবে না? দায় কখনো ডেবিট হয় রাইসা? ও না 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 স্যার, সরি ক্রেডিট হয়, ক্রেডিট। হ্যাঁ, সরি, আয় ভুলে বলে দায় ফেলছি। মূলধন ক্রেডিট, আয় দায় মূলধন কি? ক্রেডিট হবে। ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা এটা ডেবিট স্যার। এটা ডেবিট মানে খরচ। এটা হচ্ছে কি? জি খরচ। স্যার। খরচ। এটা এটা জি অপরিচালন স্যার। খরচ। প্রদেয় নোট এটা চলতি দায়। প্রদেয় নোট হচ্ছে কি? ক্রেডিট। প্রদেয় নোট চলতি চলতি দায়। দায়। এটা কোন দিকে বসবে? ক্রেডিট। 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 বিক্রয় বাট্টা মানে বিক্রয় থেকে এটাকে মাইনাস করতে হয়, এটা হচ্ছে কারবারি বাট্টা। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে মাইনাস করে দেখাইতে হয়। আর রেওয়া মিলে মাইনাসের ব্যাপার না, রেওয়া মিলে বিক্রয় যেদিকে লিখি তার উল্টো দিকে বিক্রয় বাট্টা লিখবো। তাহলে বিক্রয় বাট্টাটা হবে ডেবিট দিকে। বিক্রয় বাট্টা কোন দিকে হবে? ডেবিট জি দিকে। স্যার, ডেবিট দিকে হবে, মানে ডেবিট দিকে। বিক্রয়ের বিপরীত দিকে হবে, বিপরীত আয় বলা হয়। বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন ডেবিট। ডেবিট, কারণ এটা একটা খরচ। এটা একটা কি? খরচ। খরচ। এটা পরোক্ষ ব্যয়। ক্রয় পরিবহন হলো প্রত্যক্ষ ব্যয়, আর বিক্রয় পরিবহন হচ্ছে পরোক্ষ ব্যয়। ক্রয় পরিবহন হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, বিক্রয় পরিবহন হচ্ছে কি? পরোক্ষ ব্যয়। এটা রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। পরোক্ষ ব্যয়। পরোক্ষ পরিচালনা বলতে পারো, পরোক্ষ পরিচালন ব্যয়। এখন দেখো, তিনটা প্রশ্ন তোমাদের এখানে করা হয়েছে। একটা সমন্বিত ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ লেখা আছে যদিও শব্দ হলো ক্রয়ের পরিমাণ। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত শব্দের অর্থ হচ্ছে মানে সমন্বয় করা, কিছু বিষয় একসাথে যোগ বিয়োগ করা। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে, সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে, খেয়াল করে শোনো। প্রথমে লিখবো প্রারম্ভিক মজুদ। কি লিখবো? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ। আবার বলো, কি লিখবো বলেছি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? প্রারম্ভিক মজুদ। জি প্রারম্ভিক স্যার। মজুদ। এই প্রারম্ভিক মজুদের সাথে তুমি যোগ করবা নিট ক্রয়। প্রারম্ভিক মজুদের সাথে যোগ করবা নিট ক্রয়। কি যোগ করবা? নিট ক্রয়। ক্রয়। নিট ক্রয়। নিট বলছি কেন? যদি ক্রয়ের সাথে কোনো কাজ থাকে, যেমন মনে করো ক্রয় ফেরত থাকে, তাহলে ক্রয় ফেরত মাইনাস করে দেব। যদি ক্রয়ের বাট্টা থাকে, ক্রয় বাট্টা, তাহলে ক্রয় বাট্টাও ক্রয় থেকে মাইনাস করে দেব। জি নিট স্যার। ক্রয় বলতে বোঝায় ক্রয়ের সাথে কোনো কাজ থাকলে সেই কাজটা করে নিব। তাহলে নিট ক্রয় বলতে ক্রয় বাট্টা থাকলে মাইনাস করে দিব, ক্রয় ফেরত থাকলে মাইনাস করে দিব। মাইনাস করলে বের হবে নিট ক্রয়। কার সাথে যোগ করব? কার সাথে যোগ করব? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের সাথে। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে যোগ করব কি? নিট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। মাইনাস সমাপনী মজুদ। কি মাইনাস করব? সমাপনী মজুদ। সমাপনী প্রারম্ভিক মজুদ। মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী। সমাপনী মজুদ। তাহলে কথাটা আমি আবার বলি, দেখো খেয়াল করে শোনো।
প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এই তিনটা জিনিস সমন্বয় করার পরে যে জিনিসটা বের হবে তার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। তার নাম হচ্ছে কি? তোমরা বলো তো সমন্বিত ক্রয় কেমনে বের হবে, আবার বলো দেখি। প্রারম্ভিক মজুদ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। যদি ক্রয়ের সাথে কোনো সম্বন্ধে না থাকে, মানে কোনো কাজ না থাকে, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা না থাকে, তাহলে ক্রয়টি নিট ক্রয়। শুধু ক্রয় থাকলে শুধু ক্রয়টি হচ্ছে নিট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ, তাইলে বের হবে কি? বের হবে সমন্বিত ক্রয়। তাহলে রাইসা বলো সমন্বিত ক্রয় কেমনে বের হবে? রাইসা বলো। সমন্বিত ক্রয় বের হবে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করব, তারপরে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। কি হবে? স্যার কি বললেন বুঝিনি। তাহলে কি বের হবে? কি বের হবে যেটা বের করলাম এর নাম কি? স্যার সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। সুমাইয়া বলো তো সমন্বিত ক্রয় কেমনে বের হবে? স্যার প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করব আর সমাপনী মজুদ বিয়োগ করব। কি বের হবে? সমন্বিত ক্রয়। সোহাগী বলো তো কেমনে বের হবে? প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট মাইনাস সমাপনী মজুদ কি বের হবে? সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। তাহলে তোমরা ক্লিয়ার বুঝছো কথাটা? এবার আমি যদি তোমাদেরকে বলি, বলো সোহাগী কিছু বলতেছিলাম মনে হয়। না স্যার। আচ্ছা খেয়াল করে শোনো, আমি যদি এবার রেওয়া মিলের মধ্যে সমন্বিত ক্রয় লিখি, রেওয়া মিলে আমি লিখলাম রেওয়া মিলে সমন্বিত ক্রয়, যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে লিখি, আর আমি যদি তোমাদেরকে এই কথাটা বলি, দেখো তোমরা আমার সাথে একমত হতে পারো কিনা, আমার কথা তোমরা মেনে নিবা কিনা, রাজি কিনা, আমি ভুল বললাম কিনা খেয়াল করে দেখো। সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট দিকে লেখা মানে তিনটা জিনিস লিখে ফেলা। এই সমন্বিত ক্রয়ের ভিতরে তিনটা জিনিস আছে, প্রারম্ভিক মজুদ পণ্য আছে, ক্রয় আছে এবং সমাপনী মজুদ মাইনাস করেছি। তাহলে তিনটা জিনিস যোগ বিয়োগ করে বের হয়েছে সমন্বিত ক্রয়। তার মানে রেওয়া মিলে সমন্বিত ক্রয় লেখা মানে তিনটা জিনিস লিখে ফেলা। তোমরা কি আমার সাথে একমত? জি স্যার। রাইসা? স্যার আমি বুঝিনি ঠিক মতো, বুঝো নাই? আমার নেট প্রবলেম হচ্ছে তো। আচ্ছা আবার বলি, কি আজকে কি নেট প্রবলেম সবারই হচ্ছে? পুরা নেটই তো নাই, ফেসবুক তো বন্ধ, জি স্যার। মেসেঞ্জার বন্ধ, হ্যাঁ নেটের অবস্থা খুবই ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে কিন্তু মেসেঞ্জার কাজ করতেছে। সব ডাউন করে দিয়েছে, আছে মনে হয় আর কি, আল্লাহ কেন হয়েছে জানি না, কিন্তু নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ। স্যার যাতে প্রোপাগান্ডা না ছড়ায়। হতে পারে, হতে পারে। স্যার এটাই আর কিছু না, ভয় হতে পারে। পাই। মানে কমিউনিকেশনটাকে একটু বিঘ্নিত করে দেওয়া আর কি, যোগাযোগ জি স্যার। স্লো করে দেওয়া। যাই হোক, তো তারপর আমরা কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ, ভালো, সরকারকে ধন্যবাদ এই সুযোগটা অন্তত রেখেছে। খেয়াল করো রাইসা, যেটা বলছিলাম প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, তাহলে বের হয় সমন্বিত ক্রয়। এই সমন্বিত ক্রয় যদি আমরা রেওয়া মিলে ডেবিট দিকে লিখি, তার মানে তিনটা জিনিস লেখা হয়ে যায় রেওয়া মিলে একসাথে। একটা লেখা মানে তিনটা লেখা, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার এখন বুঝছি। একটা লেখা মানে কয়টা লেখা? তিনটা লেখা। কি লেখা? প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর হচ্ছে নিট ক্রয়, সমাপনী মজুদ পণ্য। তাহলে এই তিনটা লেখা হয়ে গেল রেওয়া মিলে। কয়টা লেখা হয়ে গেল? তিনটা। তাহলে সমন্বিত ক্রয় লেখা মানে তিনটা জিনিস লেখা। তা তিনটা জিনিস লেখা হয়ে গেলে আমাদেরকে আবার রেওয়া মিলে ক্রয় লিখতে হবে, প্রারম্ভিক মজুদ লিখতে হবে না স্যার, আর লিখতে হবে না, কারণ সমন্বিত ক্রয় যেহেতু লিখে ফেলেছি, এটার মধ্যে ক্রয়ও আছে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, তাহলে এই ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য আর লেখার কোনো দরকার নাই। আমরা আরেকটা জিনিস লিখে ফেলেছি, কোনটা লিখে ফেলেছি? সমাপনী মজুদ পণ্য লিখে ফেলেছি। স্যার স্যার এটা না রেওয়া মিলে আসে না? আসে না, এটা তো রেওয়া মিলে আসার কথা না। তো প্রশ্ন করতে নিছিলাম, এটা তো রেওয়া মিলে আসার কথা না, কিন্তু এটা আইসা পড়ছে। সমন্বিত ক্রয় লেখা স্যার। বলো না স্যার বলেন। সমন্বিত ক্রয় লেখা মানে তিনটা জিনিস লেখা।
তো তিনটা জিনিস লেখা হইলে দুইটা লেখা ঠিক আছে, প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট দিকে লেখা হয়, ক্রয়ও ডেবিট দিকে লেখা হয়। আমরা সমন্বিত ক্রয় ডেবিট দিকে লিখছি। তো সমন্বিত ক্রয় লেখার কারণে ক্রয়কে আর লেখার দরকার নাই, প্রারম্ভিক মজুদ পণ্যকে আর লেখার দরকার নাই, কিন্তু আরেকটা জিনিস তো লেখার কথা ছিল না, সমাপনী মজুদ, তাহলে ওইটাও লিখে ফেললাম না? জি স্যার। তাহলে এটা আমরা ভুল করে ফেলেছি। এটা জি স্যার। ভুল করে স্যার ফেলেছি। এখন কি সংশোধনী? তাহলে স্যার সংশোধন সমন্বিত ক্রয় রেওয়া মিলে আসবে না? না, সমন্বিত ক্রয় রেওয়া মিলে আসবে, সমন্বিত ক্রয় রেওয়া মিলে আসবে। যেহেতু সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ঢুকে গেছে, এটাকে এখান থেকে বের করতে হবে। সমাপনী মজুদকে রেওয়া মিলে রাখা যাবে না, সমাপনী মজুদকে রেওয়া মিলে স্যার, রাখা যাবে না, বের তাহলে করতে হবে। ভুল সংশোধনী যাবে তা করতে হবে। এটা কিভাবে বের করবো খেয়াল করো। এই ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য, এটার থেকে বাদ দিচ্ছি সমাপনী মজুদ পণ্য, তো রেওয়া মিলে সমন্বিত ক্রয় লিখলাম। এই সমন্বিত ক্রয়ের মধ্যে মজুদ, সমাপনী মজুদ কিভাবে ঢুকেছে? যোগ হয়ে ঢুকছে না বিয়োগ হয়ে ঢুকছে? স্যার এই যে বিয়োগ হয়ে। সমন্বিত ক্রয় বের করার জন্য, আর এটা মাইনাস আকারে ঢুকছে। মাইনাস আকারে ঢুকেছে। কি আকারে ঢুকেছে? মাইনাস আকারে। মাইনাস আকারে ঢুকেছে, মানে মাইনাস হয়ে ঢুকেছে। তাহলে এটাকে বের করতে হলে আবার এটাকে প্লাস করে দিলে এটা মাইনাস হয়ে, এটা বের হয়ে যাবে। মানে প্লাসে মাইনাসে কি স্যার হয়? তাহলে এটা যেহেতু ডেবিটে আছে, আমরা কি ক্রেডিটে করে দিব? তো ডেবিট আর ক্রেডিট করলে কি মাইনাস হইলো? স্যার ডেবিট ক্রেডিট দিন না কাটাকাটি হয়। স্যার। এটা তো মাইনাস হয়েছে, এটা কি হয়েছে? মাইনাস। এখন এটাকে প্লাস করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? কেটে যাবে। মাইনাস। মাইনাস হবে। প্লাসে মাইনাসে কি হবে? কেটে যাবে। কেটে যাবে। তাহলে আগে ঢুকছে কি মাইনাস। হইয়া? মাইনাস হইয়া। তাহলে এখন যদি আবার মাইনাস করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? জি স্যার। তার মানে আগে ঢুকছে কি হইয়া? মাইনাস হইয়া। মাইনাস হয়ে এখন প্লাস করতে হবে। এখন প্লাস করতে হবে। প্লাস করলে এটা প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সুতরাং প্লাস কেমনে করব? প্লাস হলো, যেহেতু সমন্বিত ক্রয় লিখছি ডেবিটে, সমন্বিত ক্রয় কোথায় লিখছি? ডেবিটে। আবার সমাপনী মজুদ পণ্য লিখবো আবার ডেবিটে, তাহলে ডেবিটে ডেবিটে প্লাস হয়। তো প্লাস হইলে আগে হয়েছে মাইনাস, এখন হয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাস এটা হয়ে গেল মাইনাস, এটা আউট হয়ে গেল, এটা রেওয়া মিলে থাকলো না। এই জন্য বলা হয় যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ রেওয়া মিলে ডেবিট দিকে লিখতে হয় মানে লিখে এটা বাদ দিতে হয়। আমার কথা বুঝছো না বুঝো নাই? এই কাহিনী। আমার কথা বুঝছো? জি স্যার। মানে স্যার রেওয়া মিলটা স্যার করার এটা সময় একটু সমাপনী নোট মজুদ করে পণ্য নে। ডেবিট দিকে লিখবো। হ্যাঁ, রেওয়া মিল করার সময় যদি সমন্বিত ক্রয় থাকে, তাহলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ রেওয়া মিলে ডেবিট দিকে আসবে। কেন আসবে? আসবে মানে এটা প্লাস হয়ে আগে যে মাইনাস হয়েছে, পরে প্লাস করার কারণে এই প্লাসে মাইনাস এটা বাদ হয়ে গেল, এটা আর রেওয়া মিলে থাকলো না। আমার দেখতাছি এটা আইসে ডেবিটে, আসলে আসে নাই, আইসে এটা বাদ হয়েছে, মাইনাস হয়েছে। ঠিক আছে কিনা? কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। আমার কথা সারাংশ হচ্ছে, যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। মন থাকবে কথা? জি স্যার। আর স্যার সমন্বিত ক্রয়টা কি ক নাম্বারে থাকলে নাকি উদ্দীপকে থাকলে? উদ্দীপকে থাকতে পারে, ক নাম্বারে বের করতে বলতে ক পারে, নাম্বারও বের ক করতে নাম্বারে পারে। বের করে এটা দিয়ে আমরা রেওয়া মিল করতে বলতে পারে। সমন্বিত ক্রয় জোড়া রেওয়া মিল করো, তখন সমন্বিত ক্রয় জোড়া রেওয়া মিল করলে তাহলে আমরা সমাপনী মজুদ রেওয়া মিলে ডেবিট দিকে কি করব? লিখবো। ঠিক আছে নি? জি স্যার। বাট আচ্ছা এই স্যার। ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় রেওয়া মিলে আর আলাদা করে লেখার কোনো প্রয়োজন নাই। নাই। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমার কথা আমি কি বলতে চাচ্ছি। ইয়েস জি স্যার স্যার। এখন বুঝছি। ফাইন। সুমাইয়া তুমি আমার কথা বুঝছো না বুঝো নাই? সুমাইয়া, সুমাইয়া দুই কথা বলছো নাই। তাসফিয়া তুমি অনেক পরে আসছো, কথা বুঝতেছো কিছু? তাসফিয়া, তোমরা উত্তর রেসপন্স না করলে আমি কি বুঝবো? বুঝছো না বুঝো না তো কিছুই বুঝবো না। কথা বললে তো উত্তর দিতে হবে। হ্যাঁ যাক, সামনে আগাচ্ছি, খেয়াল করো। তাহলে সমন্বিত ক্রয়ের ব্যাপারটা রাইসা ক্লিয়ার হইছো? জি স্যার এখন বুঝছি। ভেরি গুড। ক নম্বরে বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
তাহলে সমন্বিত ক্রয় নির্ণয় করবো আমরা এইভাবে, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করব আর সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দেব, আমাদের বের হয়ে যাবে সমন্বিত ক্রয়। এবার খ নম্বরে বলেছে সমন্বিত ক্রয় ধরে রাইসা এন্ড ব্রাদার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল তৈরি করতে বলা হয়েছে, কি ধরে করতে বলছে? সমন্বিত ক্রয় ধরে। কি ধরে করব? সমন্বিত সমন্বিত ক্রয় ক্রয়। ধরে। সমন্বিত ক্রয় ধরে করব। আর উপযুক্ত খতিয়ান উদ্ভিদ আচ্ছা স্যার, হলো স্যার যদি এরকম লেখা না থাকে যে সমন্বিত ক্রয় ধরে, এটা যদি না লেখা থাকে তখনও কি আমরা সমন্বিত ক্রয় ধরেই তখন করব না? তখন সমন্বিত ক্রয় ধরে করলেও হবে, সমন্বিত ক্রয় না ধরে অন্য নরমালি ওই আগের মতো করলেও হবে। ওকে স্যার। যদি সমন্বিত ক্রয় ধরতে না বলে তখন তুমি সমন্বিত ক্রয় ধরে করলেও করতে পারবা, সমন্বিত ক্রয় না ধরে নরমাল যেভাবে করেছো স্বাভাবিকভাবে ওইভাবে করলেও হবে। ঠিক আছে? ওকে স্যার। গ নম্বরে বলেছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা চলতি দায় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। চলতি দায় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আমি তোমাদের এখানে একটা এই কাজ করেছি। প্রথমে সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এখানে সমাপনী মজুদ আর নিট ক্রয় বলতে শুধু ক্রয়টাই নিট ক্রয়। তাহলে পেয়ে গেলাম সমন্বিত ক্রয়। আমরা খ নাম্বারে রেওয়া মিল করেছি মূলধন, উত্তোলন, কলকবজা, হাতে নগদ, প্রদেয় হিসাব, সমাপনী মজুদ পণ্য, বিক্রয়, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, সমন্বিত ক্রয়। দেখো আমি এটা এখানে সমন্বিত ক্রয় ধরে অঙ্কটা করেছি। তা তুমিও লিখবা এখানে এরকম সমন্বিত ক্রয় ধরেই করবা যে সমন্বিত ক্রয় কয় টাকা আছে। তো সমন্বিত ক্রয় ধরার কারণে আমি কিন্তু আর পণ্য ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য এখানে লিখি নাই। লিখেছি কি? আরেকটা জিনিস খেয়াল করো, না স্যার। একটা জিনিস খেয়াল করো, এই সমন্বিত ক্রয় ধরার কারণে দেখো আমি কিন্তু এখানে যে লিখছি সমাপনী মজুদ পণ্য দেওয়া মূল্যের ডেবিট দিকে লিখেছি। বুঝছো? স্যার আমরা যদি সমন্বিত ক্রয়টা একদম শুরুতে লিখি লেখো, অসুবিধা তাহলে নেই। কি কোনো? দেওয়া মূল্য থাকলে হইলো, শুরু ওকে আর স্যার। শেষ বলে সমস্যা নেই, দেওয়া মূল্য থাকলেই হলো। ঠিক আছে? জি স্যার। তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মূল্যের ডেবিট দিকে লিখলাম আর সমন্বিত ক্রয় লিখলাম। তাহলে আমরা বাদ দিলাম কোনটাকে? প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় আর রেওয়া মূল্যের মধ্যে কি হবে না? আসবে না। তাহলে আমি তোমাদের বুঝাতে চাচ্ছি এইভাবে যে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে রেওয়া মূল্যের সমাপনী মজুদ পণ্য ডেবিট দিকে বসবে, সেই ক্ষেত্রে পণ্য ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য আর রেওয়া মিলে বসবে না। কথা ক্লিয়ার? জি স্যার। ফাইন। জি স্যার। দেখো এবার আমরা এখানে ঋণের শোধ লিখেছি, বকেয়া ভাড়া লিখেছি, শিক্ষানবিশ ভাতা লিখেছি, প্রদেয় নোট, বিক্রয় বাট্টা, বিক্রয় পরিবহন লেখার পরে দুই দিক যোগ করে দেব, আমাদের রেওয়া মিলটা মিলে যাবে। এবার গ নাম্বার যখন আমরা করব চলতি দায়, একটা চারটাল চলতি দায় রয়েছে, একটা প্রদেয় হিসাব, একটা ব্যাংকের জমাতিরিক্ত, একটা বকেয়া ভাড়া, একটা প্রদেয় নোট। এই চারটার যোগফল 15,000 টাকা, এটা বলে চলতি দায়। আমাদের আরেকটা প্রশ্ন ছিল মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। তো মুনাফাজাত ব্যয়ের পরিমাণ লিখতে গেলে প্রথমে আমরা লিখবো সমন্বিত ক্রয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয় বলতে একটি সমন্বিত ক্রয় রয়েছে। তারপর অন্যান্য পরোক্ষ ব্যয় আছে ঋণের শোধ, শিক্ষানবিশ ভাতা, বিক্রয় পরিবহন, এই তিনটা আছে আমাদের অন্যান্য পরোক্ষ ব্যয়। এই চারটে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তোমাদের আমি আগে বলেছি মুনাফা জাতীয় ব্যয় বলতে প্রত্যক্ষ পরোক্ষ দুইটাকে একসাথে বোঝায়। মুনাফা জাতীয় ব্যয় বলতে প্রত্যক্ষ আর পরোক্ষ দুইটাকে একসাথে বোঝায়। আর শুধু পরোক্ষ বললে শুধু পরোক্ষগুলো লিখবো, শুধু প্রত্যক্ষ বললে শুধু প্রত্যক্ষ লিখবো, আর মুনাফা জাতীয় ব্যয় বলে প্রত্যক্ষ লিখবো পরোক্ষ দুইটা একসাথে দুটোটাই লিখবো। বুঝছো না বুঝো নেই? জি জি স্যার। স্যার, বুঝছি। এই ছিল আমাদের আজকের এই রেওয়া মিলটা। এখন বলো তোমাদের রেওয়া মিল নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, রেওয়া মিলের যে কোনো আইটেম নিয়ে? না স্যার। আছে? রাইসা, তাসফিয়া, সুমাইয়া, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার মুনাফা জাতীয় ব্যয়টা এই নিয়মেই করতে হবে, মানে অন্য কোনো নিয়মে করা যায় না? আর কি নিয়মে করতে পারো চাচ্ছ তুমি বলো দেখি। মানে স্যার বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি না ঠিক মতো, বিক্রিত পণ্যের ব্যয় এটার জন্য সমস্যা। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য তোমার এই যে এখানে আমি যে চারটা দিয়েছি দেখো, এই যে
এই যে প্রত্যক্ষ ব্যয়গুলো দেখো এখানে, পয়সা খেয়াল করো, এই যে প্রত্যক্ষ ব্যয়গুলো রয়েছে না, তার নামগুলো লেখা আছে প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করে সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দিলেই বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যাবে। ঠিক আছে? ও আচ্ছা স্যার, জি স্যার বুঝছি। প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করে সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দিলে হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে সবগুলো থাকতেও পারে এক অঙ্কের মধ্যে, সবগুলো নাও থাকতে পারে, যে কটা থাকবে এটা যোগ করে সমাপনী মজুদ যদি মাইনাস করে দাও তাহলেও হয়ে গেল বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পেরেছো? জি স্যার এখন বুঝছি, প্রত্যক্ষ ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। মাইনাস করে দিলে হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার। বলো, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? সোহাগী বা বাকিরা না যারা, স্যার, কোনো প্রশ্ন নেই? না স্যার। না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো আমরা ক্লাস করলাম এই হরতালের দিনে, বাইরে বের হয়ে হলে কোনো সাধারণত ছোটখাটো যদি জরুরত হয়, ইমার্জেন্সি থাকে, তাহলে কষ্ট করে ঘরে বসেই থাকো, বাইরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, একটু পড়াশোনা করো, একটু ঘুমাও, ভালো আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।